হ্যালো এভরিওয়ান, চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে আরও একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি। মাছ মাংস না থাকলে আমরা সহজ একটা রেসিপি তৈরি করতে পারি, যেটা ডিম দিয়ে তৈরি করা হয়। এটা যেমন মেহমানদারিতে অনন্য, নিজেদের খাবার জন্য হাতের কাছে যখন কিছুই না থাকে তখন আমরা ডিমের এই রেসিপিটা করে নিতে পারি। খুব সহজেই হয়ে যায়, আবার অল্প উপকরণে মুখরোচক একটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি দেখো ডিমের এই রেসিপি করার জন্য 10টা ডিম নিলাম, আর এখন ডিমগুলোকে সিদ্ধ করতে দিলাম। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে এখন আমি এই ডিমের মধ্যে সামান্য লবণ মেখে নেব। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিছি, তারপরে আছে কাঁচামরিচ, লেবু, তারপরে আছে জিরা বাটা, আর দিব আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া। এই দিয়েই আজকের রান্নাটা করব। বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব এই যে দেখো তেজপাতা আর এলাচ দানা দিয়ে দিলাম। 4টা এলাচ দিলাম। এখন এটা একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ কড়াইতে একটু নেড়ে নিলেই সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়ে যাবে। তো দেখো আমি একটু নেড়ে নেড়ে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে এলে তখন আমি এখানে দেব মশলাগুলো। বন্ধুরা, সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই পেঁয়াজটা একটু লালচে করে বাদামি করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার কড়াইতে তেল ছিল, এই তেলে আমি লবণ মেখে রাখা ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ডিম ভাজবো না। খুব বেশি যখন ডিম ভাজা হয়ে যায় তখন কিন্তু উপরের সাদা অংশটা বেশ একটু রাবার রাবার শক্ত হয়ে যায়। এজন্য ডিম যে কোনো রান্না করতে গেলে ডিম খুব বেশি না ভেজে রান্না করলে একটু কোনো রকম বাদামি ভাব আসলেই ডিমটা তুলে নিতে হয়, তাহলে কিন্তু ডিমটা খেতে বেশি ভালো লাগে। আর বেশি ভাজা হয়ে গেলে দেখবে যে ডিমের এই সাদা অংশটা একটা শক্ত ভাব হয়ে যায়, রাবারের মতো একটা ভাব হয়ে যায়। দেখো আমি এই রকম হালকা ভাজা দিয়ে তুলে নিচ্ছি ডিমগুলো। তোমরাও দেখবে এই ডিমটা রান্না করলে কেমন লাগে, আর খুব বেশি লাল করে ভেজে রান্না করলে সেটার স্বাদ কেমন লাগে। একবার এভাবে হালকা করে ভেজে খেয়ে দেখো। আমি কিন্তু ডিম কখনো ভাজার সময় হলুদ আর কাঁচামরিচ মানে মরিচের গুঁড়া টুড়া দেই না। আর এই দেখো এদিকে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেল। আর আমি এখানে হচ্ছে এখন এই যে লালচে বর্ণ হয়ে গেছে, এখন আমি কিন্তু এখানে মশলা দিয়ে দেব। বন্ধুরা দেখো আমার এই পেঁয়াজে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। তো প্রথমে আমি আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, তারপরে একটু রসুন দেব, রসুনের বাটা। তো এই যে দেখো আমি হাফ চামচের মতো রসুন বাটা দিলাম এই মশলা দিয়েই। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটুকু দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া এখনও দেইনি। তো এখন আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। আমরা নারকেলের দুধ দিয়ে ডিম খেতে কিন্তু পছন্দ করি। যখন নারকেল ঘরে থাকে না বা
নারকেল কোড়াতেও বেশ সময় লাগে। তো এইভাবে নারকেলের দুধ না দিয়ে যদি গুঁড়া দুধ গুলে পানিতে গুলে দেওয়া যায় তাহলেও কিন্তু এই ডিমটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি একটু নেড়েচেড়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমার কিন্তু ডিমে লবণ মাখানো আছে, সেই হিসাবে বুঝে শুনে লবণটা দিতে হবে। খুব বেশি এই রান্নাটায় লবণ লাগে না, যেটুকু প্রয়োজন সেটুকু তো দিতেই হবে। এখন বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি এখন একটু লবণ দিয়ে দেব। তো দেখো পরিমাণে খুবই কম লবণ দিয়ে দিলাম। তো যদি লাগে পরে দেওয়া যাবে। লবণ কিন্তু তরকারিতে বেশি হয়ে গেলে তরকারির কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এর জন্য সবসময় চেষ্টা করবে লবণটা ঠিকঠাক রাখার জন্য। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেল। এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নেব। তারপরে আমার কিন্তু বাকি আরও কিছুটা দুধ থেকে গেছে মানে ওটা আমি রেখে দিছি পরবর্তীতে ঝোলের জন্য ব্যবহার করার জন্য। তো আজকের এই ডিমটা আমি কিন্তু খুব বেশি মাখো মাখো করে রান্না করব না, একটু হালকা পাতলা ঝোল রেখেই রান্না করব। তো এই ডিমটা যে খেতে এত মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল, আর দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়েই দেখো। তো এখন ডিমটা কষানোর পরে দেখো আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম। প্রয়োজনে কিন্তু এখানে আরও দুধ দেওয়া যেতে পারে যদি থাকে, আমি কিন্তু আর দিব না। আর একটু পানি দিয়ে ঝোলটা বাড়িয়ে দেব, যাতে একটু ঝোল রেখে তারপরে নামিয়ে নিতে পারি। তারপর এই যে দেখো আমি আরও সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর মশলাটা যথেষ্ট কষানো হয়েছে, যার কারণে আর খুব বেশি কিন্তু জাল প্রয়োজন নেই। আর এই যে দেখো আমি এখন কিন্তু একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো, আর যদি কেউ লাইক দিতে ভুলে যেয়ে থাকো তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর এই যে এখন দেখো আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ডিম রান্নার ক্ষেত্রে একটু লেবুর রস কিংবা একটু যদি তেঁতুল দেওয়া যায় তাহলে কিন্তু এই ডিমের স্বাদ যে এত ভালো লাগবে, মুখ ফেরাতে পারবে না। এই রান্নাটা খেয়ে এত মজার হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে লেবু দিয়ে। আবারও কিন্তু লেবুটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে লেবুর রসটাকে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে যাব। আর দেখো আমি এখন একটু লবণটাও চেখে দেখলাম, তো সব কিছুই ঠিকঠাক ছিল। তো এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ডিমের কারি রেসিপি। বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা আমার আজকের এই ডিমের কারি হয়ে গেল। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কেউ যেন ভুল করো না। আর এভাবে যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর মেহমান আসলেও এভাবে রান্না করে দিতে পারো। তো আমার কাছে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে, আমি কিন্তু মাঝে মাঝে প্রায় করি। আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। পরবর্তীতে এসে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো আমার আজকের ডিমের কারির ফাইনাল লুক। এখন আমি অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব, তারপরে তোমাদের সামনে তুলে ধরব আমার পরিবেশন আজকের ডিমের কারি রেসিপি। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব। চলে আসবো আবারও কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।